একক বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে উপজেলা সভাপতি চাকলাট ইউনিয়নের সাবেক আপনারা চুপ থাকেন কি চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। সেই যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে মানে এদিকেও দেখছিস না তাড়াতাড়ি শেষ। আসসালামু আলাইকুম। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, তাদের অনেকের ফোন পেয়েছি কালকে থেকে এখন পর্যন্ত। অনেকে টেক্সট করেছেন, অনেকের ফোন ধরেছি, অনেকের ফোন ধরি নেই। মানসিকভাবে তো একটু নিশ্চিত বিধ্বস্ত অবস্থাতে আছে, অস্বীকার করার কিছু নাই। এখন প্রশ্ন হইল যে গতকালকে আপনাদের বাংলাদেশ সময় যখন দুপুর 12টা, আমাদের তখন এখানে আপনাদের এখানে যখন দুপুর এই রাত 12টা, আমার এখানে তখন দুপুর 1টা বাজে। তো আমার 1টায় আপনার 12টা বাজে, আমি রাত আপনাদের দুপুর 12টায় সম্ভবত কাছাকাছি একটা সময় সব শেষ আপনার করেছিলাম, লাইভ করেছিলাম। তারপরে ঘুমাতে গিয়েছি, পরিস্থিতি দেখলাম, বুঝে টুঝা যেটুকু বুঝলাম বুঝা তারপরে ঘুমাইতে গেলাম। ঘুম থেকে উঠা কিছুক্ষণ আগে লম্বা একটা ঘুম দিয়েছিলাম, উঠা নাস্তা টাস্তা করলাম। উঠা তারপরে চিন্তা করলাম যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, তারা অনেক হতাশায় আছেন, তাদের জন্য কিছু কথা বলা দরকার। সেই সাথে যারা অনেক খুশি, যারা অনেক ধরনের মজার ট্রল করছে, তারপরে মজাক নিচ্ছে আর কি, তো এরকম কিছু লোকজন আছে, তাদের ব্যাপারে কিছু কথা বলার জন্যই আসলে আসা। ধরেন আজকে একটা নির্বাচন হয়েছে, এটা কিন্তু 1973 সালে নির্বাচন না, বাংলাদেশের মানুষের চোখের সামনে একটা নির্বাচন হয়েছে। আপনারে মনে করার কোনো কারণ নাই যে আমরা এই দেশে ভেসে এসেছি, আমাদেরকে এই দেশের মানুষ চিনে না, আমরা এই দেশের মানুষ, আমরা কি বলতে চাই, কি বলেছে, কি বুঝাইতে চেয়েছে সেটা মানুষ বুঝে না, এটা মনে করার কোনো কারণ নেই। চোখের সামনে যা হওয়ার হয়েছে, যেটা হয়েছে, আজকে যেটা বলছি কালকে সেটাই বলবো, আগেও সেটাই বলেছি, ওই জায়গাতেই থাকবো। আপনার মনে করে লাভ নাই যে কালকে তারেক রহমানরে যারা গালাগালি দিয়েছে, লন্ডনে আছে, চেনে না, এখানে বসে আপনার এই বিরিয়ানির দোকান থেকে টাকা খায়া তারপরে তারা এখন যায় এই ফেসবুকে পোস্ট মারে, নানান ধরনের মজা টজা করে। আরে বেটা, জামাত ইসলাম ফেল করেছে না পাশ করেছে, এটা দিয়ে আমার কোনো লাভও হবে না, আমার ব্যক্তিগত কোনো লসও হবে না। এই দেশের ক্ষতি হয়েছে। চোর, বাটপার, দুর্নীতিবাজ এরা যদি দেশ চালায়, সেই দেশ কোনো দিন ভালো চলবে না। অনেকেই বলেন যে ভাই আপনি সরাসরি কেন বিএনপির বিরুদ্ধে হঠাৎ করে গেলেন, আপনি তো বিএনপির লোকই ছিলেন। ভাই আমি আওয়ামী লীগের সময় আপনাদেরকে একটা জিনিস বলেছে, আমার কিন্তু ভাই দুর্নীতি নিয়ে কোনো সমস্যা না। এই যে বিএনপিতে দেখেন না, আপনারা লেখা দিলাম যারা অনেক মজা টজা করছেন না, অনেক খুব ভাবসাব নিচ্ছেন, এমপি হয়েছেন। এবারটা এমপি হওয়ার উদ্দেশ্যটা কী রে তোর? তুই চুরি করার জন্য, জাস্ট চুরি করার জন্য এমপি হয়েছিস, উপর শ্রেণীর এই চোর। তোর সন্তান একটা এমপি, চোখ বন্ধ করে বলে দিবেন বিএনপি কিংবা আওয়ামী লীগের, চোখ বন্ধ করে বলে দেবেন ও যদি এমপির ছেলে হয় ও চোর। ওর পেটের মধ্যে পাড়া মারলে চুরির টাকা বের হবে, চুরির ভাত বের হবে, খাবার বের হবে। ও যে গাড়ি চড়ে সেটা চুরির টাকার, এই বাংলাদেশের জনগণের চুরির টাকার ওর বাপ এত টাকা বেতন পায় না যে ছেলেরে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ সেখানে নিয়ে পড়াশোনা করায়। সব এমপিদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে, সবার, একজনও বাদ নাই। কিছু হইলেই তারা বিদেশে টাকা পয়সা কেমনে পাঠাবে, পোলাপান্ডে কেমনে বিদেশ পাঠাবে, আর পাতলা পায়খানা, হাঁচি কাশি যাই হোক, তারা সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট নেবে। এটা কমন জিনিস। টাকাটা কোত্থেকে আসে? তোরা চোর, বাংলাদেশে এই চুরি করে তারপরে রাজনীতি করে। কিন্তু এটা নিয়ে কিছু বলতাম না, কারণ চুরি করে আপনি যদি নাকি এখন থামাইতে যান, এটা থামাইতে পারবেন না। বা এটা একদম ইস্টাবলিশ হয়ে গিয়েছে যে এরা চুরি করবেই, এটা এইভাবেই চলবে। কালকে একজনকে আমি বলছিলাম যে যে কোনো এক পুলিশ অফিসারের
আপনার সাথে কথা হচ্ছিল, আমি তার বললাম যে ভাই, তোমার সাথে কথা বলার সময় ভাবি আবার পাশে থেকে বলছে যে ভাই কী অবস্থা, সেই মাঝে মধ্যে কথা টথা হয়। তা আমি ভাবি সালাম, এই ভাই তো ভোটটা দিবে না, দাঁড়িপাল্লায় আপনি কিন্তু দিবেন। তো উনি এই ইয়েরে বলল, ওনার হাজব্যান্ড আমার আবার বলল যে কয় ভাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবো না, এটা আমাদের এই উপরের একটা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই দাঁড়িপাল্লায় ভোট দিব না, ধানের শীষ। আমি বললাম ভাই কেন এইটা এত হইলেন? কয় না ভাই, আমরা এটা যদি তার দাঁড়িপাল্লা যদি আসে তাইলে আমাদের সমস্যা হবে। মানে বুঝছেন তো, ওই ঘুষ খাবে, ওইটা ও একদম এই মাইন্ডের ভিতরে, মাথার ভিতরে ঢুকিয়ে রেখেছে যে ও ঘুষ খাইয়েই মরবে, ওর ঘুষ দিয়েই চলতে হবে, ও সৎ হবে, এই চিন্তাভাবনা ওর মাথার ভেতরে নাই। এ নাকি তার আরও ঊর্ধ্বতন কিছু অফিসার সহ নাকি তারা এই করেছে, না জামাত ইসলামরা আসতে দেওয়া যাবে না। এই হয়েছে গিয়া মানে বাংলাদেশের অবস্থা। এই জায়গা থেকে আপনি রাতারাতি চলে আসবেন, এটা সম্ভব না। এরা করে, আরে বাবারে বিএনপি এসেছে, বিএনপি তোর সমস্যা কি? তোর লাভটা কি? ধান্দাবাজি করবি, এখানে বসে বিরিয়ানির দোকান থেকে টাকা খাইতি, এখন ওইখানে যায় বাংলাদেশে যায় 5 স্টার হোটেল, ওই যারা টেম্পু থেকে টাকা টুকা উঠাবে ওদের কাছ থেকে তোরা চান্দা নিয়ে খাবি। এটাই তো, একটা টেলিভিশনে যায় না বসবি, এরপরে ওইখান থেকে বসে বসে তারপরে ধান্দাবাজি করবি বিভিন্ন জায়গায়। তোর এই যে এমপির কাছে যে এলাকার পোলাপান যে যায় টাকা পয়সাগুলি দেয়, এটা কিসের টাকা? যে ভিক্ষা করে ওর টাকাও তোদের পেটে যায়। এই যে এমপিদের পোলাপান যারা আছিস, তোদের পেটের মধ্যে ভিক্ষা করে ফুটপাতে বসা ল্যাংড়া খোড়া যেসব মানুষ যাদেরকে আল্লাহ কোনো না কোনো কারণে প্রতিবন্ধী বানিয়েছেন, এরা হালাল ইনকাম করে, ভিক্ষা হালাল, কিন্তু খুব নিম্নমানের হালাল, কিন্তু হালাল, এটা হারাম না। সেই মানুষের টাকা তোদের পেটে আসে, কারণ ওই যে ভিক্ষা করে না, ওরা কিন্তু চাঁদা দেয়, চাঁদা না দিয়ে কেউ বসতে পারে না, এই চাঁদার এই টাকাও তোদের পেটে। সো এমপিদের, তোরা এই এমপি হয়েছিস, এই আবার ভোট চুরি করে এত খুশি হয়ে তারপরে এত ভাল লাগে কথা বলতে। আরে বাবারে মনে হয় বিরাট একটা ব্যাপার, বা কি ভাই কী হইল, আরে বাবা বিশাল ব্যাপার। কি করবি? চুরি করবি? কোনো ভালো উদ্দেশ্য আছে? একজন এমপি বল আমার, বিএনপির একজন এমপি আছে যার কিনা উদ্দেশ্য আছে আসলে দেশের এই করা, দেশের সেটা মারা? এরা এই যে কথা বলে দেশের মানুষের জন্য কিছু, আল্লাহর পর সালারা, তুই মানুষের জন্য যদি কিছু করতে চাইতি তো সম্পত্তি কমে? কোনো এমপির সম্পত্তি কমে জীবনে কোনো দিন? ওই এমপি হইলে ওর যদি 5 কোটির মালিক হয়, পরের বছর এই হলফনামার মধ্যে যাই করে। এই হইল গিয়ে অবস্থা। এই হলফনামাটা নিয়েও এই ইউনূসের সরকার এই শয়তানি করেছে। আওয়ামী লীগের সময় হলফনামাগুলো অনলাইনে দেখা যাইত, কয়েকদিন আগে এই নির্বাচন কমিশন আসার পরে হলফনামাগুলো সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করেছে কেন জানেন? 2018 সালে এইবারের অনেক বিএনপির প্রার্থীদের হলফনামা ওইখানে ছিল। ওই সম্পত্তির হিসাব এই 1.5 বছরে তো মিলবে না, এই 1.5 বছরে তো এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এগুলো তো মিলবে না। তো না মিললে কি হবে? না মিললে তাইলে দেখে ফেলবে, বুঝে ফেলবে, ইচ্ছা করে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই ওইখান থেকে সরানো হয়েছে হলফনামাটা। রেজাল্টটার আমি যখন কিনা 12টা পর্যন্ত আপনাদের করলাম, ঘুমাইলাম, তখন পর্যন্ত আপনাদেরকে আমি সব শেষ লাইভে বলেছিলাম যে প্রথমে চারিদিক থেকে দাঁড়িপাল্লা রেজাল্ট আসা শুরু করেছে। আমার 2-1 ফোন করেছে মানে মজা করার জন্য, ভাই টিকিট করেন, দেশে আসতে হবে, সেই। আমি বললাম ভাই দেখেন, এখনও বহুত খেলা বাকি আছে এখানে, এত ইজি না জিনিসটা, এখনও ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিপ স্টেট, তারপরে হইল গিয়া উত্তর পাড়াটারা যা আছে সব মিলে, তারপরে বহুত হিসাব আছে। তখন নির্বাচন কমিশনের যে অ্যাপসটা আছে সেখানে দেখাইলো সব শেষ, ওরা দেখিয়েছে দাঁড়িপাল্লা 17 আর ধানের শীষ 12। প্রথমে কিন্তু 5টা না 6টা সব দাঁড়িপাল্লা, এরপরে সব শেষ এসে দাঁড়াইলো হইলো আপনার দাঁড়িপাল্লা হইলো এই 17 আর ওরা 12। হঠাৎ করে অ্যাপসটা বন্ধ হয়ে গেল, ওইখানে আর কোনো কিছু দেখায় না, কিচ্ছু দেখা যায় না। আমি আপনাদেরকে এখনও দেখাই, সেখানে আপনারা যদি যান, আপনারা নিশ্চয়ই অনেকেই এখানে এই অ্যাপসটার ব্যাপারে আপনাদের জানা আছে। এই যে দেখেন রেজাল্ট শেষ হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী বসা যাবে কিছুক্ষণের মধ্যে, সেই দেশে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এই চোরের বাচ্চাদের সাথে আমার সমস্যাটা কেন হয়েছে সেটা এই দেশের মানুষ হারে হারে টের পাবে। এই চোরের বাচ্চারা আসার পর থেকে, শুরু থেকে এরা জাউরামি শুরু করেছে। ইন্টারন্যাশনাল জাউরা একটা নিয়ে বসাইছে ওইখানে, ন্যাশনাল জাউরাদের পাশাপাশি ইন্টারন্যাশনাল জাউরাও সেখানে বসেছে। সেই জাউরারা বসে তারপরে কি করলো,
যারা ওদেরকে বসাইলো ওদের নাম দিল মব। মব নাম দিয়া তারপরে করলো কি, ওদের দায় মুক্তি দিল। শুয়োরের বাচ্চা, দায় মুক্তি। শেখ হাসিনারে খেদাইছে, এটার দায় মুক্তি? এটা কি অপরাধ করছে যে ওর দায় মুক্তি দিব? হিটলারের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল, মুসলিনের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল, কয়দিন আগে সিরিয়াতে হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে? জীবনে কোনোদিন কোনো বিপ্লবে দায় মুক্তি দেওয়া হয়? দায় মুক্তি দিলে কি হয়, এটা বাংলাদেশেই উদাহরণ আছে। জিয়াউর রহমান ইনডেমনিটি দিয়ে গিয়েছিলেন, এই আপনার ইনডেমনিটিটা যদিও মুস্তাকের সময় দেওয়া হয়েছিল, সে এক্সটেন্ড করেছিল, সে ওটারে উজ্জ্ব করে নাই, কিন্তু ইনডেমনিটি দেওয়া হয়েছিল যে 15ই আগস্টে এটা নিয়ে কোনো বিচার করা যাবে নাই, সেই বিচার হয় নাই। আজকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে, এই দায় মুক্তি দিয়ে ইউনূস প্রমাণ করে গিয়েছে যে এরা অপরাধ করেছে, এই অপরাধের বিচার করা যাবে না। আমি অপরাধ করি না, আপনি দায় মুক্তি দিবেন কেন? যেদিন দায় মুক্তির কথা বলা হয়েছে, দায় মুক্তি অধ্যাদেশ যেদিন জারি করা হয়েছে, সেদিন এই যে যারা আছে আজকে বিপ্লবী, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এদের ফাঁসির দড়ি রেডি করে গিয়েছে সেদিন থেকে। এরা আইসা এখন সুশীল সাজে। একদম শুরুতেই মাহমুদুর রহমান যখন দেশে গেল, মাহমুদুর রহমান দেশে যাবে, তারা মাহমুদুর রহমানের 3-4 দিন দেশে জেলে থাকতে হইল। ওনারা আইন মেনে, তারপরে তুই কোন আইন দিয়ে আরে উপদেষ্টা হয়েছিলি আমারে বলতো, কোন আইন তোরে শেখ হাসিনারে দেশ থেকে বার করাইলি? শেখ হাসিনার সংবিধানে কোনো অসাংবিধানিক, কোনো অনির্বাচিত সরকারের কোনো অস্তিত্ব আছে? সেই সংবিধানের উপরে বসে তোরা চুপ করে রেখে দিছিস। তোরা আসিস এদের বিরুদ্ধে দায় মুক্তি অধ্যাদেশ দেশ। এই দায় মুক্তি দিয়া আমি আজকে আমার মানে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে সেটা জানি না, সারা জীবন তো বেঁচে থাকবো না। আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক, আপনাদের একটা জিনিস বলে গেলাম, এই দায় মুক্তি দিয়া যারা এই হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, মাহফুজ, যারা যারা আছে না, এদের ফাঁসি একদিন এই দেশে হবে, হইতে পারে যদি এই দেশে আবার আওয়ামী লীগ ব্যাক করে। আর আওয়ামী লীগ যে ব্যাক করবে সেটা মোটামুটি গ্যারান্টি হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আপনি রাজনীতি এই দেশে করতে দিবেন, রাজনীতি করতে দেওয়ার পরে মনে করেন 10-15 বছর পরে আওয়ামী লীগ আসলো, আপনাদের এই বিচার করবে না? বিচার তো করার জন্য আপনি সুযোগ দিয়েছেন, আপনি বলেছেন আপনি অপরাধ করেছেন, সেটার দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি অধ্যাদেশটা বাতিল করে দিল, কি করবেন? 15ই আগস্টের ঘটনায় সব কয়টার ফাঁসি দেওয়া হয়েছে না? এই একই দায় মুক্তির অধ্যাদেশ করা হয়েছিল তো, তাই না? এই ইনডেমনিটি দিয়েই তাদের বাঁচিয়ে রাখা হয়েছিল, দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপরে জিয়াউর রহমান যদি সেদিন এই বিপ্লবীদেরকে দেশে রেখে তারপরে যদি সরকার পরিচালনা করত, সেই বিপ্লবী সরকার দিয়ে যদি পরিচালনা করতো, তাহলে জিয়াউর রহমানেরও মরতে হইতো না। জিয়াউর রহমান এই একই পাকনামি করে তারপরে তাদেরকে, মেজর ডালিম যিনি এখন বাইরে আছেন, যদি আধা ঘন্টা তার সাথে কথা বলেন, তাহলে 29.5 মিনিট জিয়াউর রহমানের গালাগালি করে উনি। বিশাল ক্ষোভ তার, প্রচণ্ড ক্ষোভ, অনেক ঘৃণা আমার দেশের প্রতি। কারণ এই দেশ তারা বাঁচিয়ে গিয়েছেন, এই বীর যোদ্ধাদেরকে আমাদের দেশের মানুষ সম্মান করতে পারে নাই, এই জন্য আজকে দেশের এই অবস্থা। আপনারা এখন দাঁত কেলায়া তারপরে হাসেন, আরে বাবারে বাবারে বাবা, কত নির্লজ্জ হইলে একটা মানুষ। আরে বেটা, মানুষ জানে না আমরা কারা, আমরা কি কথা বলি আমরা জানি না। তো একজন আমার একটু আগে বলতেছে যে ভাই আপনি বিএনপির বিরুদ্ধে একদম এইভাবে অলওয়ে কেন গেলেন? এবার বিএনপির বিরুদ্ধে যাই নাই, বিএনপি যে চাঁদাবাজি করে, চাঁদাবাজি করেই খাবে, এটা আমরা জানি। আমি আওয়ামী লীগ আমলে বলেছি এই কথা, যে বিএনপি যদি 15 বছর সুযোগ পায়, তাহলে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে দুর্নীতির দিকটা। খালি জিয়া পরিবারের প্রতি সম্মানটা কেন? জিয়া পরিবারের প্রতি সম্মান একটাই কারণ, সেটা হচ্ছে যে ভারতের বেলায় তারা এই ভারত তার বাবাকে মেরেছে, ভারত তার মাকে মেরেছে, হইতে পারে এই ভারতের হাতে তারও মৃত্যু হবে। সো এই ভারত আপনার তার পরিবারের শত্রু। পারিবারিকভাবে তারা ভারতের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে, তাদের ভিতরে একটা দেশপ্রেম আছে, যেই কারণে আমরা এদের প্রতি একটা আমাদের সফট কর্নার আছে, তাদের প্রতি একটা সম্মান আছে। কিন্তু এখন দুর্নীতির কথার কারণে তো আমরা তার কাছ থেকে এই বিএনপির বিরুদ্ধে এইভাবে দাঁড়াইনি। কেন দাঁড়িয়েছি? তিনি হঠাৎ করে এসে এখন বলছেন শেখ হাসিনার পরিবারের লোকজন চাইলে রাজনীতিতে ফিরবে। তারপরে আপনার হইলে আওয়ামী লীগ নাকি ওনাদের ভাই ভাই, নির্বাচিত হইলে সব মামলা তুলে নেবেন। আওয়ামী লীগের লোকজনের প্রতি কোনো ক্ষোভ নাই, তাদের কোনো কিছুই হবে না। তো সেটা যদি হয়, এখন হয়েছে, এখন সেটা হয়তো হবে। তো তাহলে তো এটা আমাদের সমস্যা। আমরা তো এই আওয়ামী লীগ আর ইন্ডিয়ার জন্যই তো আমরা এত কিছু করেছি।
আমি যে আমার নিজের পরিবারের এই যে এতটা বছর নষ্ট করলাম কেন? আওয়ামী লীগ আর ভারতের কারণে। আপনি সেই আওয়ামী লীগ তো মানে এটা সেপারেট কিছু না, আওয়ামী লীগ ইটসেলফ ইন্ডিয়া। সো আপনি আওয়ামী লীগকে আনবেন আর ইন্ডিয়া আসবে না, বিষয়টা তো এরকম না। যেই কারণে আপনাদের পক্ষে থাকার কোনো সুযোগ ছিল না, এবং আজকে নাই, এখান থেকে ফিরে না আসলে সামনেও থাকবো না। আপনার মনে করার কোনো কারণ নাই যে ওই বিরানি আলমদের মতন আপনার 5 বছর আগে বলবো যে তারেক রহমান লন্ডনে কে যেন ওইটা ওই যে ভাবসাব নিয়ে কথা বলছে না আপনার ওরা, এখন তারেক রহমানের পা চাটে। এটা ইলিয়াসরে দেওয়া হবে না, এটা আপনারে দেওয়া হবে। এই ইলিয়াসের পেটের মধ্যে হারাম ঢুকানো বহুত কঠিন জিনিস। সো ওইটা আপনাদের দেওয়া হবে। আপনারা হাসি খুশি তারপরে এখন খুব মজায় থাকবেন, মজা। এটা আপনারা জন্ম নিয়েছেন অসৎ পয়সা, হারাম টাকা, মানুষের কুকুরের মতো লাথি উষ্টা খায় তারপরে তার পায়ে চাপা ধরে বসে থাকার জন্য। আমাদের এই জন্য জন্ম হয় না। আল্লাহ যেন ওই রাস্তায় জীবনে কোনো দিন না নেয়। জীবনের সবচাইতে খুব খারাপ পরিস্থিতির ভেতরে দাঁড়ায়ও নিজের আদর্শ যেটা ওইটা ধরে রাখবো। এইটা সারা জীবন করব, আজকে করছি পরেও করব। জামাত ইসলাম আজকে হেরে গিয়েছে না, হারানো হয়েছে তাদেরকে। এই জামাত ইসলামের খুব খারাপ ভয়ঙ্কর পরিস্থিতিতেও ছিলাম, সামনেও থাকবো যতক্ষণ পর্যন্ত দেখবো যে না এই লোকগুলি সৎ। আমার যদি আপনি এখন ইন্ডিয়ার বিষয়টা না আনতেন, আমি বিএনপির সাথে জামাতের বিষয়টা এইভাবে করতাম না। কিন্তু যেহেতু আমি নিজের চোখে দেখছি এই দেশের এই ভারতের হাতে, আমার শত্রু ভাই পৃথিবীতে আমার কোনো শত্রু নাই, আমার শত্রু একটাই, সেটা হচ্ছে ভারত। এই ভারতের বিরুদ্ধে যারা, ভারত যাদেরকে অপছন্দ করে আমি তাদের দলে। সো তারা স্পষ্ট অবস্থান নিয়েছে, তারা সরাসরি বলেছে যে খালেদা পুত্র ভারতের সাথে সমঝোতা করে দেশে ঢুকেছে। তাদের পত্রিকা নিউজ করেছে এই কয়েকদিন আগে, তাদের এক মিলিটারি অফিসার, খুব ঊর্ধ্বতন অফিসার, রিটায়ার্ড, সে বলেছে যে যেদিন বলেছে যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না পিন্ডি, ঢাকা ঢাকা ঢাকা, এই ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, এটা যেদিন বলেছে সেই দিনই বিএনপি শেষ হয়ে গিয়েছে, সেদিনই বিএনপি ভারতের পক্ষে চলে এসেছে। রিটায়ার্ড অফিসার বলেছে এই কথা। তো এর মানে হলো কি যে আপনার ভারতের সাথেও তাহলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমরা তো সেটা এখনও জানি না সেই ঘটনা কি হইলো আসলেই কি। তো এই জিনিসগুলি আমরা দেখলাম সেই শুরু থেকে এখন পর্যন্ত। তো দেখে একটা নির্বাচন হইল, এবং সেই নির্বাচনের মধ্যে যদি নাকি মিনিমাম আপনাদের লজ্জাবোধ থাকতো বা সততাবোধ থাকতো, তাহলে নির্বাচন শুরু হওয়ার আগের থেকে 2 মাস ধরে যখন এই যে মানুষগুলোকে আপনার করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ঘর থেকে বের হইতে পারবে না, ঘর থেকে বের হইলেই কিন্তু পা ভেঙে দেওয়া হবে, ভোট কেন্দ্রে ধানের শীষের লোক ছাড়া কাউকে যেতে দেওয়া হবে না, এই 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 হুমকিগুলো দিয়েছে না। এই হুমকি দেওয়ার পরে বিএনপি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তারেক রহমান দেশে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কিছুই করা হয় নাই। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইল আপনারা এরকম একটা নির্বাচন করেই ক্ষমতায় আসতে চেয়েছেন। সো এত ভাব মারার কিছু নাই তো, চুরি করে এসেছেন ক্ষমতায়, চুরি করে ক্ষমতায় দেখেন থাকেন। আল্লাহ যা করে ভালোর জন্য করে। যদি নাকি মনে করেন যে এই সামনের দেশ চালানোটা এত সহজ হবে, এত সুন্দর এক দেশ আপনাদের জন্য রেখে গেল এই বালের সরকার একটা, এটা মনে করার কোনো কারণ নেই। প্রতিটা পদে পদে টের পাবেন। আপনার যেই ভালোবাসার সাংবাদিকরা আপনাদের এখন আছে, সেই সাংবাদিকরাই বুঝাই দিবে, এরাই বুঝাই দিবে আপনাদেরকে কি জিনিস তারা সেই হাসিনার পাচাটা কুকুরগুলো এখন ওইখানে বসে আছে। তারা এখন আপনাদের খুব বিপদে পড়ে তারপরে পাটা চাটছে, কয়দিন পরে পা দুইটা ধাপ করে সরাই দেওয়ার পরে বিচিতে ধরে টান দিবে। বলে গেলাম এটা। তো এই হচ্ছে নির্বাচনের সার্বিক অবস্থা। আপনাদের যদি আমি চ্যানেল 24-এর ইয়েটা দেখাই, আপনারা দেখেছেন গণমাধ্যমের আজকের ভূমিকা। তারা প্রথম অবস্থায়, আমি সব শেষ ইয়েটা যখন করলাম, লাইভটা যখন করলাম, ধরেন তখন বাজে কয়টা, বাংলাদেশ সময় দুপুর 12টা বাজে। ওই সময়টাতে দেখেন তারা কি করলো, নিউজ করছে শুধু বিএনপি। আরে আমার তো মানে মূল ছিল যে খবরটা জানা, যে চুয়াডাঙ্গার অবস্থাটা কি, যে চুয়াডাঙ্গায় কতজন এই শরীফের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে মাসুদ পারভেজ রাসেল, তার কী অবস্থা। ওনার আবার ওইখানে আমার কিছু সম্পৃক্ততা আছে, যেই কারণে আমার এটা নিয়ে খুব আগ্রহ ছিল। রাত 12টার ভেতরে উনি রেজাল্ট পেয়েছেন। মানে এই রেজাল্ট পাওয়ার পরে সেই মাসুদ পারভেজ রাসেলের নিউজ হলো চ্যানেল 24-এ এখন থেকে 2 ঘন্টা আগে। তারপরে ওইখানে
ছাড়াও গত 3 ঘন্টার মধ্যে আপনি যদি নাকি রেজাল্টগুলো দেখেন এখন বেশিরভাগ জামাত যাচ্ছে। দেখেন রাজশাহী 4 আসনে আব্দুল বারী সরকার, তিনি 1,15,000 পেয়ে বিজয়ী হয়েছেন। তারপরে ধরেন আচ্ছা, অ্যাডভোকেট রুহুল আমিন চুয়াডাঙ্গা 2 আসন থেকে বিজয়ী হয়েছেন। তারপরে হইল গিয়া রাজশাহী 1 আসনে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, 1,71,000 ভোট পেয়েছেন। মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4 আসনে পেয়েছেন, 2 ঘন্টা আগের নিউজ। কুষ্টিয়া 3 আসনের বিজয়ী হয়েছেন মুফতি আমির হামজা। তারপরে ঢাকাতে দেখেন, ঢাকাতে এই খবর তারা বহু আগে পাইতো, ঢাকার রেজাল্ট বেরোতে কেন এত সময় লাগবে। আতাউর রহমান বাচ্চু নড়াইল 2 আসনে পেয়েছেন দাঁড়িপাল্লা। তারপরে আপনার নামগুলো মনে রাখেন। তারপরে দাঁড়িপাল্লার অধ্যক্ষ আব্দুল হালিম বাগেরহাট 4 আসনে পেয়েছেন। তারপরে বাগেরহাট 2 আসনে বিজয়ী হয়েছেন শেখ মঞ্জুরুল হক রাহাত ভাই। ঢাকা 5 আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছেন। দেখেন ঢাকা 5 আসনে কেন এখন রেজাল্ট আসতে হবে? 3 ঘন্টা আগে রেজাল্ট দিয়েছে সিরাজগঞ্জ 4 আসনে রফিকুল ইসলাম ভাই। তারপরে হইল গিয়া ওই যে হাবিবুর রহমান নামে বাটপার আছে যে একটা, এই বাটপার ফেল করেছে আবু তালেব মণ্ডল ভাইয়ের কাছে পাবনা 4 আসনে। তো এনারা এই খবরগুলো এখন দিচ্ছে। আপনাদের মনে আছে শুরুতে যখন তারা বিএনপির খবরগুলো সব দিচ্ছে, আমি আমার সব শেষ লাইভ যেটা করলাম, আমি আমার লাইভে এই নামগুলো বলে গিয়েছি না? এই যে রাহাত ভাইয়ের নাম বলে গিয়েছি না? এই যে চুয়াডাঙ্গা 2টা আসন, এই যে মুফতি আমির হামজা সহ কুষ্টিয়া 3টা আসনের কথা, বাগেরহাট আসনের কথা, এগুলো বলে গিয়েছি না? সেই রেজাল্ট এখন আসছে। কেন আসছে? এখন কেন আসছে? এখন ওনাদের যেই মানে লিমিট যেটা ছিল সেই লিমিট পূরণ হয়ে গিয়েছে। টার্গেট পূরণ হয়ে যাওয়ার পরে এখন গড়পড়তা এখন যা এখন যে যেমনি লবিং টবিং করে যার মতো করে পারছে সেটা নিচ্ছে। তো এখন আবার একদম না দিয়া তো আর পারা যায় না। যে জায়গায় পারেই না, ওই পোলিং এজেন্ট যারা ছিল তারা কোনোভাবেই নাসুর বান্দা হয়ে তারপরে দেখছে যে এটা ঝামেলা করা যাবে না, ওই জায়গাগুলোতে এখন আসন দিয়ে, আর এখন তো আসন এই কটা আসন তো দিতে হবেই, 2/3 হয়ে গিয়েছে, আর কি দরকার। এইভাবে নির্বাচনটাতে করা হয়েছে। তো এরপরে এখন সারা দেশের মানুষের ধরেন একটা ক্ষোভের জায়গা আছে। যেমন আমি নিজে ঢাকা শহরের অনেক জায়গায় অনেক অনিয়ম, সারাদিন বহু অনিয়ম হয়েছে, অনেক জায়গায় এজেন্টকে থাকতে দেওয়া হয় নাই, অনেক জেলাতে পুরো মানে সব কেন্দ্র দখল করে তারা করেছে। কোনো টেলিভিশন পত্রিকা সেগুলো নিউজ করে নাই, কিন্তু জামাত ইসলামও দলগতভাবে সেটার কোনো প্রতিবাদ সেরকম শক্তভাবে করে নাই এবং সেটাকে পাত্তাও দেয় না। তো আমি মনে করেছি হয়তো জামাত ইসলাম যেহেতু তাদের তো নিশ্চয়ই লোকজন আছে, তারা নিশ্চয়ই হিসাব রাখছে যে কোথায় কি হচ্ছে, যতটুকু সহনশীলভাবে তারা সেটা করছে। কিন্তু না, পরে দেখা গেল সেই ইয়েগুলোতে, যেমন আপনার ভোলাতে যে অধ্যক্ষ আপনার নজরুল ইসলাম, দেখেন তাকে মানে একদম জোর করে হারানো হয়েছে, তারপর অনেক ভোট পেয়েছে খুব কাছাকাছি ব্যবধানে। আপনার এই যে ভোলার আরেক আসনে ওই যে হাফিজ গিয়াসউদ্দিন আল মামুন, হাওয়া ভবন মামুনের যেই ভাই হাফিজ ইব্রাহিম, খুব কাছাকাছি ব্যবধানে সে জয়ী হয়েছে। কত মানুষ ভোট দিয়েছে ওইখানে, ত্রাসের রাজত্ব, মানুষকে ঘর থেকে বেরোতে দেয়। সকালবেলা গিয়ে আগের দিন রাতে গিয়ে বলে এসেছে যে পাড়ায় যে মানুষগুলি দাঁড়িপাল্লায় ভোট দিবে তারে ভোট দিবে না এরকম জানে, সবার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে। আমার যে ফেসবুকে আপনারা এই ভিডিও দেখছেন, এই ফেসবুক পেজের মধ্যেই দেখবেন কত শত ভিডিও আমি আপলোড দিয়েছি। এগুলো কি কোনো অনিয়ম না? কিন্তু জামাত ইসলাম আমি জানি না ওনারা এটা কোনো প্রতিবাদ করে নাই। এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে পাবলিক পারসেপশন শোনাই। মানুষ যারা আপনাদেরকে ভোট দিয়েছে, ভাই আপনারা এখন মাপ করে দিচ্ছেন, আপনারা এখন এটা নিয়ে কিছুই বলবেন না, কিছুই আপনাদের কোনো ক্ষোভ নাই, যা পেয়েছেন আলহামদুলিল্লাহ, এটা যদি বলেন। হ্যাঁ, আমি জামাতের যে বক্তব্য, সেই বক্তব্য হয়েছে যে ওনারা বলছেন যে ইলিয়াস আমরা কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না, আমরা যদি ঝামেলায় যাই তাহলে তৃতীয় পক্ষ এটার সুবিধা নেবে। ভাই তৃতীয় পক্ষের সুবিধা নেবে কোনো সমস্যা নাই, তাহলে আপনি সব মেনে নেবেন নাকি? আপনাকে তো প্রতিবাদটা করতে হবে, আপনাকে তো জানাইতে হবে যে আমরা ভোটটা এই কারণে আমরা মেনে নিচ্ছি, কিন্তু মেনে নিলেও আপনারা এই অন্যায়গুলো করেছেন, এটা ভবিষ্যতে আমরা মানব না, কিংবা এটার কি চাই।
একটু কথা তো বলতে হবে জামাতরে, কিন্তু জামাত সেটা বলে না, এটা জামাতের ব্যাপার, জামাত কি করবে। কিন্তু আমি শুরুর থেকে একটু বলি যে জামাতের সাথে যখন এই জোটটা হয়, এই জোটের সময় নানান দেন দরবার একবার আসে যায় যায় আসে, এনসিপিও বিএনপির সাথে জোট বেঁধে ফেলে, এরকম অবস্থা আর কি, হুমকি দেয়, বুঝছেন। তো এরা 30টা আসন নিল। ভাই 30টা আসন কি মনে করে নিলেন আমার বলেন তো একটু। মামুনুল হক 20 আসন, তার 50 আসন দিতে হবে। তারপরে এ গ্রেড প্রার্থী ওই যে রেজু ফজু চরমনার এই মাতালটা 150 আসন চেয়েছে, মানে ওনারে 150 দিতে হবে। জামাতের নেতৃত্বের জোটে জামাত 100 আসনে করবে, আর অন্যান্য যারা জোটের সঙ্গী আছে তাদেরকে বাকি 50টা। কি শিয়ালের ভাগ বুঝতে পারছেন। তাদের এ গ্রেডের 143টা প্রার্থী, সে এ গ্রেডের প্রার্থীর কই চাচা, আপনি নিজে 2 আসনে দাঁড়িয়েছেন, ভাবটা দেখেন তার। ধরেন দলের প্রধান আছে না, যেমন খালেদা জিয়া, শেখ হাসিনা, ওনারা যেমন দাঁড়াইতো, তারেক রহমানও 2 আসনে দাঁড়িয়েছেন। তো এই দলের প্রধান হইলে আবার 3টা 4টা, আমি জানি না এটা কেন করে, তো 3টা 4টা 5টা আসনে এরকম দাঁড়ায়, এটা আমাদের দেশের বোধহয় রেওয়াজ এরকম। তো উনি ওই ভাবটা ধরতে গেছে, উনি একা 2 আসনে দাঁড়িয়েছেন। ওরে বাবারে বাবা, 2 আসনে দাঁড়িয়ে 2 আসনে উনি হেরে গিয়েছেন। কত বড় এ গ্রেডের ক্যান্ডিডেট আপনি, দলের প্রধান, আপনি বুঝেন। একটাও পায় নাই, বলছিলাম না আরও অনেক দিন আগে, বলছিলাম না এই 2টার একটাও পাশ করবে না, একটাও পাশ করে নাই। 143 আসন কই, চাপ দিয়া জামাতের কাছ থেকে নিতে হবে। এই একই চাপ দিয়া যখন চরমনায় চলে গেল, মামুনুল হক হুজুর সেই চাপটা দিয়া এই সুযোগটা কাজে লাগায় কতগুলি আসন নিয়ে নিল। ভাই আপনার সবগুলি আসনে এই যে এনসিপির পোলাপানগুলো, তাদের একটারও টাকা পয়সা নাই, তো এদের জামাতের টাকা পয়সা দিয়া তারপরে বিভিন্ন মানুষজন তাদের সাহায্য সহযোগিতা করে তারপরে তাদের নির্বাচনের খরচটা জোগাইল। তা আপনার তো নাই, আপনি 30টা নিলেন কেন? এদের অনেকেই আছে যারা টাকার অভাবে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তা আমি নিজে যতটুকু পেরেছি, এরে ওরে না তারে বলে টলে এরকম আমি নিজে থেকেও বলেছি অনেককে, তা এরা হয়েছে। তারপরে জামাত ইসলাম তো তাদের সহায়তা করেছেই। তো এইভাবে তো আপনি 30 আসন নিলেন কেন? এই যে চুয়াডাঙ্গা 1 আসনে, এটা আমার ইস্যু। আমি এই শরীফকে নিয়ে 15 মিনিটস করেছিলাম। বিশাল চাঁদাবাজ, ধর্ষক, একটা মেয়েকে ধর্ষণ করে, তারে ভুয়া বিয়ে করে তারপরে শারীরিক সম্পর্ক করে মেয়েটারে তারপর ছেড়ে দিছে। সেই মেয়েটা যখন তারা চাপ দিছে, তারে মাদকের আসামি বানায় জেলখানা, এখনও জেলে আছে সেই মহিলা। সেই মহিলা একজন বিএনপির কর্মী, তার ভাই বিএনপি আওয়ামী লীগের সময় অনেকবার জেল খেটেছে, অনেক নির্যাতন সহ্য করেছে, অনেক মামলা আছে তার নামে। সেই ছেলেটার বোনটাকে আপনার, ওর বোনটাও জামাত এই বিএনপি করতো, একই সাথে রাজনীতি করতো, গান গায় মহিলা, সেই গানের শিল্পীটাকে আপনার জেলখানায় নিয়ে রেখে দিয়েছে, এখনও সে জেলে। এগুলোর কারণে আমি বিএনপিকে, আমি তারেক রহমানকে বলেছি, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণীর কাছে আমি এই চুয়াডাঙ্গা 1 আসনের এই প্রার্থীর, আমি কোনো নির্দিষ্ট কোনো প্রার্থীর কথা বলি না, বলছি এরে সরান। এটা নিয়ে বিএনপির সাথে এবার আমার প্রথম ঝামেলার শুরু। ওমা 5 দিন পরে তারে মনোনয়ন দিয়েছেন। এত ঘাটতারামো করা তো ভাই ভালো না, তাই না? তার মান দিয়া তারপরে কি করেছেন এখন দেখেন অবস্থা। এইখানে জামাত ইসলাম চেয়েছিল মোল্লা ফারুক নামে এক ছেলের দিতে, এর না আছে এলাকায় কোনো প্রভাব, না আছে কোনো ভোট, না আছে পরিচিতি, কিছু নেই, ঢাকায় থাকে, সে যায় আক্তারের বন্ধু, এই জন্য তারা জামাত ইসলাম দিবে। আমি জামাত ইসলাম বলছি যে ভাই এটা দিতে হবে, এটা আমার আসন, আমারে দিতে হবে, এটা আমি চাইলাম, আমি চাই নিয়ে তারপরে এই অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে এটা করেছি যে আপনি নির্বাচন করবেন। বিশাল ব্যবধানে জিতেছে সেখানে চুয়াডাঙ্গা 2টা আসনই জামাত পেয়েছে, সেখানে নিয়ে দেওয়া হলো। ওখানে যদি ওই ছেলের দেওয়া হইতো 100% সে হারতো। আমি আলেম সাহেব নাম বলে আর চাকরি হারাইতে চাই না, আলেম সাহেব আপনার জোটের সঙ্গী বিএনপির প্রার্থীর কাছ থেকে মাত্র 1 কোটি টাকা নিয়েছে, 1 কোটি টাকা নিয়ে সিট বেঁচে দিয়েছেন তিনি। ঠিক আছে ভাই আপনি করেন, আমি আমার মতো চুপচাপ থাকবো, এই হইল অবস্থা। তো আপনারা এই যে এতগুলো আসন নিয়ে তারপরে জামাত ইসলামের এটারে নষ্ট করলেন, এটা করা তো ভাই ঠিক হয় নাই। এটা করাতে আপনারও ক্ষতি হয়েছে, তাদেরও ক্ষতি হয়েছে। এই যে আজকে মামুনুল হক তিনি আপনার করছে, এই কান্নাকাটি করছেন, এখন তারা জোর করে করছেন। ভাই আপনার তো লোক নাই। আমি ঢাকা শহরের মতো জায়গায় অনেক জায়গায় শুনেছি যে মানে বেশিরভাগ সব জায়গাতেই 3 জন 4 জন করে তাদের লোক, এখানে এদের 1 জন লোক, কোথাও লোকই নাই।
তাদের বাইরে বুথ করা হয়েছে 3টা 4টা বুথ, তাদের বুথের ভেতরে পানি টানি খাবার টাবার বিরিয়ানি টিরানির অভাব নাই, আর শিবিরের ছোট্ট একটা বুথ। এইভাবে নির্বাচন করেছে। আপনার তো লোক নাই, আপনি যে দাঁড়াইলেন, আপনার কিছু টাকা পয়সা লাগবে না, আপনার লোকজন লাগবে না যারা কিনা সবগুলো কেন্দ্রে পাহারা দিবে, এটা পারেন নাই, যে কারণে সমস্যা হয়। সব জায়গায় ছড়ায়া ছিটায় না করে 2টা আসন নিতেন, 5টা আসন নিতেন, নিয়ে আপনার লোকগুলির সব এই 5 আসনে কাজে লাগাইতেন, তাহলে রেজাল্ট পাইতেন। আপনি তো করেন নাই সেটা। আপনাকে মানুষ ভোট দিয়েছে, ভোট আপনারে দেয় নাই, ভোট এই ধানের শীষের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। এবার নৌকারে যেভাবে ঘৃণা করেছে, এবার ধানের শীষে 1.5 বছরে মানুষ ওই ঘৃণা করেছে, করে আপনাদেরকে ভোট দিয়েছে। এই দেশের মানুষের দোষ দেওয়া লাভ নাই। আপনাদের ভোট দিয়েছে, আপনারা সেই ভোট গণনা করে সেই রেজাল্টটা আপনারা ঘরে আনতে পারেন, এটা আপনাদের ব্যর্থতা। তারপরেও মন্দের ভালো হইল, এই দেশের মানুষ ভালো আর মন্দের মাঝখানে যেই দেয়াল, সেটা তারা চিনতে শিখেছে। যারা কিনা ভাবসাব মাইরা এখন মনে করেন ইনমিন কইরা তারপরে পারফিউম মেয়েরা সরকারি গাড়ি নিয়ে সংসদে যাবে, ভাই পেটটার মধ্যে, আপনার বাচ্চার পেটটার মধ্যে পাড়া দিলে ঘুষের টাকা, চুরির টাকা, পাবলিকের চুরির টাকা আমি আপনার ঘরে, তো ভাব ছুতান কেন? আপনারা চুরি করে তারপরে এমপি হইছেন, চোরের মতো থাকবেন, তো ভাব মারার কিছু নাই। তো এই চোরেরা যে চোর, সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে, আপনাদেরকে দেখায় রাখলাম। একটু নিজেরে ছোট মনে হয় না? যারা মনে করে বোধহয়, আমি আমার ইয়েতেও দেখলাম, আমার এই কি বলে ফেসবুকের লাস্ট যে পোস্ট ছিল, সেখানে আমি দেখলাম অনেকে কমেন্ট করেছে, কিরে তুই কই হারাই গেলি কেন? এবার আমি কি চুরি করছি? আমি চোর, আমার পেটে ঘুষের টাকা, আমার পাশে পেটের মধ্যে চুরির টাকা, তোর বাচ্চাদের পেটের মধ্যে এখন সরকারি গমের টাকা যাবে, সরকারি চালের টাকা যাবে, ভিজিএফ কার্ডের টাকা যাবে, ফ্যামিলি কার্ডের টাকা যাবে তোর সন্তানদের পেটের মধ্যে, তোরা খাবি এগুলি। আমি কেন লজ্জা পাবো রে? আমার লজ্জা পাওয়ার কি আছে? আমার মানুষ ভোট দিয়েছে, তোরা চুরি করেছিস, ভিডিও আছে সব জায়গার। মনে করেন যে আপনারা এখন ওনারা বলতে পারে যে ভাই সব জায়গাতে হয় নাই, সব জায়গাতে হয় না, এটা আপনারা বললো আগে, প্রতিটা আসনে হয়েছে, ইচ অ্যান্ড এভরি কনস্টিটিউয়েন্সি, কিন্তু যেটা হয়েছে কোনো জায়গায় কম হয়েছে, বেশি হয়েছে। এখন আপনি মনে করেন যেই জায়গাগুলোতে আপনারা করলেন, দেখলেন, আপনার দল থেকে বলা হয়েছে যে এই জায়গায় আমরা চুরি করে জিতছি, ভাই এই জায়গায় চুরিটা একটু বেশি হয়ে গেছে, আরবার নির্বাচন করব, বলছেন নাকি এখন পর্যন্ত? এই যে 2-3 মাস ধরে আপনার হুমকি দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে যাইতে দিবে না, ভোট কেন্দ্রে গেলে হাত পা গুঁড়া করে দিবে, তাদের বলা হয়েছে নাকি এই তোমার দিব না, নির্বাচন করতে দিব না? এই চুয়াডাঙ্গার কালকের দিনের ঘটনা, ভোট চলাকালীন সময়, আমার পেজে যায়েন ভাই, সব আছে এখানে। চুয়াডাঙ্গার প্রার্থীর ভাই শরীফুজ্জামান শরীফের ভাই টরিক, সে এক ভোটারে বলছে, কয় তোরা ভোট দিতে যাবি না, ভোট দিতে যাইতে দেবে না, কয় তোরা দাঁড়িপাল্লায় ভোট দিবি জানি, তোরা ভোট দিয়ে যাবে না। আর শোন, ভোট দিতে যেও লাভ নেই, কারণ হচ্ছে গিয়ে ওই যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ওইটা ধানের শেষে কিন্তু পাস করবে। দেখেন আমার পেজের মধ্যে যায় দেখেন, গেলে এখানে পাবেন, সব কিছু আছে ওই জায়গায়। এটা হয়েছে, এইভাবেই নির্বাচনটা হয়েছে। তা আমরা লজ্জা পাবো কেন রে? তোরা চুরি করছিস, চোর, এমনিতে কয়দিন পরে চুরি করবি, ভোটে আসছিসও চুরি করে। হাসিনা ঠিক যেমনি চুরি করতো, তোরা ওইভাবেই চুরি করছিস। তো তোদের সাথে আর হাসিনার সাথে পার্থক্য কী? তোরা না কয়দিন আগে বলতি যে ভোটের অধিকার ফিরায় দিব, তো এইটার নাম ভোটের অধিকার ফিরায় দেওয়া? যে হাসিনা যেমনি চুরি করতো সেমনি যদি করিস, দেশটারে চালা। আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, একমাত্র যারে কিছু বলি নাই এখনও পর্যন্ত, সেটা হলো তারেক রহমানের প্রতি আমাদের 2 দিন আগের ভিডিওতে বলেছি যে ওনার প্রতি একটা প্রত্যাশা এই দেশের মানুষের এখনও আছে। উনি দেশ কেমন চালাবেন আমরা জানি না, আশা করি উনি ভালো কিছু করবেন, অন্তত ভারতের ওই ফাঁদ থেকে তিনি বের হয়ে আসবেন। দুর্নীতি তারেক রহমান আপনি নিজে চাইলেও ঠেকাইতে পারবেন, ওইটা আপনার সম্ভব না, কারণ আপনার দলের মোটামুটি সবই চোর, আপনি ওইটা ঠেকাইতে পারবেন, ওইটার সমস্যা নেই, ওইটা আমরা মাইন্ড করি না। আপনি করবেন, ভারতের বিষয়টা একটু মাথায় রাখেন, এইটা আপনার কাছে অনুরোধ থাকলো, তাইলে আপনার বিরুদ্ধে কখনোই কিছু বলবো না। তো ওনাদের এই জায়গাগুলোর বিষয় নিয়ে আমাদের অনেক ছিল, চুরি টুরির এই বিষয়গুলো নিয়ে, যেগুলোর কারণেই আমরা আজকে সারাদিনই আপনার নির্বাচনের সারাদিনই আপনাদেরকে সেই জিনিসগুলো দেখিয়েছি। দেখানোর পরে সেটার কোনো প্রতিকার হয়নি, বরং নিয়ে আসা হয়েছে। তো চোরেদের জন্য শুভকামনা থাকলো। আপনারা 12 তারিখের পরে 13 তারিখ থেকে, আজকে সেই 13 তারিখ শুরু হয়েছে, আশা করি আজকে থেকে নিয়মিত আপনারা চাঁদাবাজি করবেন। আপনার পেটের, আপনার সন্তানের পেটে, বউয়ের পেটে, ঘরের সবটার পেটের মধ্যে এই চাঁদাবাজির টাকা থাকুক, এটা আপনাদের দোয়া করি। এটা আপনারা জাতীয় খাবার হিসাবে, আহার হিসাবে নিয়েছেন, খান,
ভালো থাকেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা যেইখানে ছিলাম সেইখানেই আছি। জামাত ইসলাম যদি পচে গলে গন্ধ হয়ে যায়, তাও এইটুকু জানি যে জামাত ইসলামের কোনো লোকের দিয়া মানে হইতে পারে একটা জামাত ইসলামের লোক ওই একজনের আপনার পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে নাই, জামাত ইসলামের লোক খারাপ করতে মানে শয়তানে তারা ধরবে না, এটা করে। কিন্তু একজনের পরকীয়া করতে যায় ওই নেতা জামাত ইসলামের জীবনে আসা কোনো দিন আর কোনো পথ পাবে না। ধান্দাবাজি করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারের টাকা মেরে খাবে, দলের টাকা মেরে খাবে, সরকারের টাকা মেরে খাবে, জীবনে কোনোদিন দলে এসে সে চান্স পাবে না। শিবিরের কোনো ছেলে যা ইপটিজিং করেছে, কোনো মেয়ের সাথে যা ইসলামী ছাত্র সংস্থার এক মেয়ের সাথে যা প্রেম করেছে, দুইটাই বহিষ্কার দল থেকে, এটা সম্ভব না। কিন্তু আপনার অন্য দলের ক্ষেত্রে সেটা একদম খুব নর্মালি এই জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, যেই কারণে তাদের প্রতি একটা ভালোবাসা থাকবে সবসময়। বিশ্বাস করি জামাত ইসলামকে যদি আল্লাহ সুযোগ দেয়, জামাত ইসলাম এই দেশে ক্ষমতায় আসবে, এবং যেদিন ক্ষমতায় আসবে সেদিন এই দেশের চেহারা পাল্টে যাবে। এবং সেইটা বাংলাদেশের মানুষ এইবারই চেয়েছিল, হইতে দেওয়া হয় নাই। সময় আছে, সামনে হবে, না হইলেও সমস্যা নাই। যদি 10,000 বছর না হয় সমস্যা নাই তো। আমি কি মানে আমার চোখের সামনে আমি মানে জল জল করে আমার যদি আপনি দাড়িপাল্লার ধানের শীষ দাঁড় করায় দেন, হয়তো এখন যেভাবে বলি এভাবে বলতাম না, আমি জীবনে ভোট দিতাম নাকি ধানের শীষের। আমি মানে দুইটারে যদি আপনি এক জায়গায় আমার বলেন যে দুইটার কারে ভোট দিবা, আমি দিব। কারণ গত 1.5 বছরে তো আমরা দেখলাম আপনাদের প্রতি যেই ভালোবাসা ছিল, এই 1.5 বছরে আপনারা এত তাড়াতাড়ি যে অমানুষ হয়ে যাবেন, চাঁদাবাজ হয়ে যাবেন, এটা তো বুঝতে পারি নাই ভাই। কয়দিন আগে জেল খেটেছেন, এই নির্বাচনে আজকে এমপি হবেন, এটা চিন্তা করেছেন? অনেকের জেলখানায় ফাঁসি হইতো। এই যে আজকে বাবর ভাই, ওনার ব্যাপারে আমি ওনার লোকজন চাঁদাবাজি করে কিনা আমি জানি না, কিন্তু বাবর ভাই আজকে ওনার ফাঁসি হওয়ার আসামি উনি এখন আজকে এমপি বানিয়েছেন আল্লাহ ওনাকে। আমি জানি না উনি জিতেছেন কিনা, যদি হয়ে থাকেন আমি চাই উনি এমপি হোক, আল্লাহ ওনাকে জেতাক। উনি কই ছিল? এইটুকুতেই ভাই সন্তুষ্ট হওয়া দরকার ছিল। আপনি জামাত ইসলামের কি হারানোর কিছু আছে নাকি রে ভাই? জামাত ইসলাম কি যায় দলে যায় চাঁদা খাবে? জামাত ইসলাম ওইখান থেকে যায় ইনকাম করবে? জামাত ইসলাম যেইটা করতো জামাত ইসলাম এখন ওইটাই করবে। জামাত ইসলামের হারানোর কিছু আছে? ওরা এই গত 15 বছরে যে নির্যাতন সহ্য করেছে, ওদের আবার কি? ওদের নিষিদ্ধ করে রাখা হয়েছিল, একদম নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর মতো আচরণ করা হইতো ওদের সাথে। সেই দলটা আজকে যেখানে এসেছে, এটা ওদের জন্য বিশাল ব্যাপার, এনাফ ওদের জন্য। ওরা কিছু হারায় নাই, এই দেশের মানুষ হারিয়েছে। আমার আজকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনার কেমন, আপনার কি সমস্যা, আপনার কি হইলো, আপনি কতটুকু ভাই আপনার তো হয়ে গেল, আমার কিছু লস হয়নি ভাই। আল্লাহর রহমতে আর্থিকভাবে আল্লাহ যথেষ্ট সচ্ছল রেখেছেন, আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ সুস্থ রেখেছেন, হাত পা দিয়ে কাজ করে খাইতে পারি, এটাই এনাফ। কিন্তু সমস্যাটা কি হয়েছে জানেন? যেটা গতকালকের ভিডিওতে বলেছিলাম, নির্বাচনের আগের দিনে যে ভিডিও, যে কিছু কাজ ছিল যেই কাজগুলোর জন্য এই ইউনূস সরকারের সাথে আমার সব সমস্যার শুরু। সেটা হচ্ছে এই যে বিডিআরের লোকগুলোরে তাদেরকে কথা দিয়েছিলাম যে ভাই যদি জামাত ইসলাম আসে আপনাদের জন্য সর্বোচ্চ করব। এই যে আলেমগুলো আছে, এই আলেমগুলোরে বলছিলাম, তারেক রহমান আপনার কাছে একটা অনুরোধ করি, যদি কেউ পারেন, আমি তারেক রহমানের সমালোচনা করলে যারা পাঠান তাদেরকে বলবো যে একটু তারেক রহমান রে ওগুলি না দেখে এটা ওনারে বললেন যে একটু 2 মিনিটের জন্য একটু খোঁজটা নিতে। আমি জাস্ট আপনাদের ক্লু দিয়ে দেই। দেখেন, এটা আপনাদেরকে আমি দেখাই, আমি জানি না আপনার দেখা যাবে কি না। আচ্ছা, এই যে দেখেন কত লম্বা জিনিস। এই জিনিসটা যেটা দেখলেন না, আরও আছে, আরও অনেক আছে, আরও অনেক অনেক অনেক, প্রায় 1,500 মানুষের তালিকা এখানে। এই মানুষগুলো এখনও জেলখানায় আছে। মামুনুল্লাহ খুজুর, আপনি যে আজকে এমপি হওয়ার জন্য যে তোড়জোড়টা করছেন না, আপনি এই জেলখানায় যারা আপনার পা ধুইয়া দিত, নিজের বাসা থেকে খাবার নিলে নিয়ে আপনারে দিয়ে আসতো, আপনার ভোর রাতে উজু করার জন্য যা পানি নিয়ে আসে দিত, সেই মানুষগুলো এখনও জেলখানায় আছে হুজুর। খোঁজ নেন নাই আপনারা। 1.5 বছর আপনি এই আফগানিস্তান ঘুরতে যান,
জেলখানার মানুষগুলোরে ছাড়াইতে পারেন নাই। এটার নাম জেহাদও না, এটার নাম ইসলামও না, আপনারা করেন নাই। তো যে দুইটা জিনিস বললাম, আমার বাংলাদেশের যত প্রভাবশালী, এটা সেনাপ্রধান হোক আর ইউনূস হোক, আসিফ নজরুল হোক, সবার সাথে আমার গ্যাঞ্জাম বেঁধেছে দুইটা জিনিস নিয়ে। সেটা হলো বিডিআরের এই লোকগুলোকে, এটা কেন জানি মায়া লাগে এদের জন্য। আমি কী বলবো বলেন, আরে আলেম এই দুইজন আর আরেকটা জায়গা আছে, সেটা হইলো যে ওই যে ফেনীতে 16 জন মানুষ কন্ডেম সেলে পড়ে আছে, তাদেরকে এই বনজ কুমার একদম আপনারা তদন্ত করেন আবার আপনার মতো, আমি আমার মতো তদন্ত করেছি, 15 মিনিটস করেছি, সেখানে দেখিয়েছে সেগুলো কি হয়েছে। যদি পারেন ওই মানুষগুলোরে একটু ছেড়ে দিন। আর আরও কিছু জিনিস আছে, এই যে প্রথম আলোর ঘটনায় কিছু মানুষকে এখানে জেলখানায় নেওয়া হয়েছে, এই মানুষগুলোরে ছেড়ে দিন। এই মানুষগুলোর কেউ এটার সাথে জড়িত না, আমার নামে মামলা দিয়ে রাখেন। এই মানুষগুলোর এখানে তারা ফেসবুকে একটা পোস্ট করেছে, একটা পোস্ট শেয়ার করেছে, সেই কারণে তাদেরকে নিয়ে তারপরে এখন একটা করে তারপরে বিচার করার চেষ্টা করা হচ্ছে। এই খুশিটা প্রথম আলোরে করতে যায় না তারেক রহমান। আপনার আজকে যত সাংবাদিকরা আপনার পায়ের নিচে আপনার জিভ দিয়ে তাদের আপনার পা চাটছে, এরা সবাই আপনার বিরুদ্ধে ছিল, সবাই। এখানে এই বাংলাদেশে এমন একজন সাংবাদিক নাই যে সাংবাদিক, আমি সাংবাদিক খুব ছোট একটা সাংবাদিকের আপনার জন্য এই গত 6 বছরে যতটুকু আমি নিজের ক্ষতি করেছি এটুকু কেউ করে নাই। এই 6 বছর আপনি আজকে আপনারা যেমন কথা বলছি না, এই 6 বছরে এমনি কথা বলি নাই কোনো দিন। কারণ আপনারে এই 6 বছরে আপনারা যে নির্যাতন সহ্য করেছেন, এই নির্যাতনের এই সময়টাতে আপনি আমার কিছুই করতে পারতেন না আপনার বিরুদ্ধে কথা বললে। কোনো দিন বলি নাই, কোনো দিনও বলি, একটা সিঙ্গেল ওয়ার্ডও আপনি আমার দেখাইতে পারবেন না। আজকে পরিস্থিতির কারণে কিছু সমালোচনা করি, এগুলো নিলে আপনার ভালো হবে। কারণ হলো যে এই যারা আজকে পাঁচাটে, এই পাঁচাটা বাহিনী 2 দিন পরে রাতারাতি বের হয়ে যাবে। আর আরেকটা অনুরোধ আপনার কাছে করে যাই, জীবনে কোনো দিন আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করেন না। আওয়ামী লীগকে যদি নিয়ে আসার চেষ্টা করেন, আপনার দল থাকবে না। কেন থাকবে না জানেন? জামাত ইসলাম কিন্তু পেছনে যাবে না। জামাত ইসলাম যেখানে এসছে এখান থেকে সামনে যাবে। আমি এবার একটা খুব কুবুদ্ধি দিয়েছিলাম জামাতের আমিরকে। আমি তাদের বলেছিলাম যে হুজুর আপনি একটা কাজ করেন, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেন। আওয়ামী লীগের নির্বাচনে আসলে আওয়ামী লীগ জামাতের ভোট কাটতো না, আওয়ামী লীগ আপনাদের ভোট কাটতো। যে হিন্দুদের ভোট পেয়েছেন, হিন্দুদের ভোট তো রিজার্ভ ভোট, এটা আওয়ামী লীগের জন্য, এটা আপনারা পাইতেন না। আওয়ামী লীগের নিজস্ব ভোট অনেক পেয়েছেন আপনারা, সেটা আপনারা পেতেন না। আমি এই বুদ্ধিটা কিন্তু দিয়েছিলাম, কারণ আমি জানি যে আপনারা তো করবেনই। আমি তারা বলেছিলাম যে বিচার যাদের নামে আছে, মামলা টামলা আছে, তাদের বিচার করেন, বাট আওয়ামী লীগকে আসতে দেন। সামনে আওয়ামী লীগকে আনতে দিবেন না। এই দেশে আপনাদের 2 চেতনার, আপনারাও তো নাকি 71-এর চেতনার দল, এখন আগে জানতাম না, এটা নতুন করে জানতে পারছি। তো আপনাদেরকে যারা চেতনার দল আর আওয়ামী লীগ চেতনার দল, এই দুইটার মধ্যে একটা থাকবে, দুইটা থাকতে পারবে না। জামাত অন্য লাইনের, ওই লাইনের লোক যারা, তারা জামাতের পেছনেই থাকবে। যাই হোক, ভিডিওর শেষে বাংলাদেশের মানুষের জন্য একটা বাংলাদেশের মানুষের কাছে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে বিশাল স্বপ্ন দেখিয়েছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি নাই। কেন পারি নাই সেটাও আপনারা জানেন। আপনারা ভোট দিয়েছেন কি দেন নাই, এটা আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আমরা একটা নীরব বিপ্লব দেখেছি এই দেশে। মানুষ জোর করে এসে 6টা থেকে এসে আপনার ভোট কেন্দ্রে এসে দাঁড়িয়ে থেকেছে। মানুষ ঝগড়া করেছে ভোট কেন্দ্রের ভেতরে 8-10 জন বিএনপির ক্যাডারদের সাথে তারা তর্ক করে নিজের ভোট নিজে দিয়ে এসেছে, এগুলো আমরা দেখেছি। সো আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন। আমার আসলে দায়িত্ব তো, আমি তো আর কোনো রাজনৈতিক দল না, আমি মাঠেও নাই। আমার না, বলবো জামাত ইসলাম দায়িত্বটা খুব ভালোভাবে বোধহয়, এই দায়টাও জামাত ইসলাম আমার মনে হয় তারা নেবে, এবং আপনাদের কাছে জামাত ইসলামও নিশ্চয়ই এই ক্ষমাটা চাবে। আর জামাত ইসলামের জন্য শুভকামনা থাকলো। তাদের সততা যতদিন আছে, এই সততা নিয়ে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে, এটাই অনুরোধ থাকবে। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, নতুন একটা বাংলাদেশ, যে বাংলাদেশটা অন্তত হাসিনার মতো হবে না, এমন একটা বাংলাদেশ দেখতে চাই। এই বিএনপি তো আজকে হয়তো নির্বাচনের কারণে বিরোধিতা করেছি, তো এই বিএনপি তো আজ থেকে 1.5 বছর আগেও তো তারা আমার খুব আত্মার লোক ছিল, তাই না? এদের মধ্যে অনেক মানুষ এখনও আমাকে ভালোবাসেন। তো তারা দেশ চালাবে, আশা করি হাসিনার মতো সেই জঙ্গি খেলা,
সেই ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো যদি না করে, তাদের সাথে সম্পর্ক খারাপ থাকবে না মনে হয়। নির্বাচন যদি আবারও আসে 5 বছর পরে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে আবারও জামাত ইসলাম যদি নির্বাচন করে, আবারও জামাত ইসলামের পক্ষেই থাকবে। আগে বলে রাখি, এটা আর মনে করেন আমি আবার বিরিয়ানির দোকানের ওই মাল না, কিন্তু আমি ওই মাল টাকা দিয়ে 2 দিন পর পা চাটাইতে পারবেন, আমি ওই জিনিস না। আবার নির্বাচন সামনে আসলে আবার ওই জামাত ইসলামের পক্ষেই থাকবো। যদি এই 5 বছর দেখি আপনারা ভারতের ব্যাপারে সুন্দর পদক্ষেপ নিয়েছেন, করেছেন, তাহলে যে কোনো দিন আবার আপনাদের প্রশংসা করে কথা বলবো, আমার কোনো সমস্যা নেই। আমি কারোর কাছে দায়বদ্ধ না ভাই, জামাতের থেকে বের হয়ে আপনার বিএনপির পক্ষে কথা বলবো, আর জামাত আমার টাকা পয়সা দিয়ে তারপরে আমাকে এই করেছে, তাদের দলে নিয়েছে, তারপরে তার টাকা পয়সা দেওয়ার ওই ফুটেজ বার করে দিবে, ভাই ওগুলি তো করি নাই কারোর সাথে, আপনার সাথেও করিনি, তাদের সাথেও করিনি, কারোর সাথেই করিনি। সো আমি কারোর কাছে দায়বদ্ধ না। আমার একটাই পরিচয়, একটাই, আমি এন্টি ইন্ডিয়ান। ওই জায়গাতে আপনি যখন বলবেন আওয়ামী লীগরে আনবেন, ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক হবে, তারপরে আপনার ইন্ডিয়ান পত্রিকাতে আপনার কি বলে করবে, প্রশংসা করবে, তখন আমি বুঝবো সামথিং রং, তখনই আপনার বিরুদ্ধে আমি কথা বলবো। আদারওয়াইজ সব কিছু ঠিক আছে, চালাই যান। চুরি করে ক্ষমতায় এসেছেন, দেখেন দেশটা মোটামুটি চালান। অবস্থাও ভালো না, অর্থনৈতিক অবস্থাটা খুব একটা বোধহয় ভালো না, ঠিকঠাক মতো চালায়েন, এটাই চাই। 5 বছর পূর্ণ হন, ইনশাল্লাহ কথা হবে আবারও।